এক মারাত্মক এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এমন এক দেশের কথা বলছি যেখানে ইতিহাস লেখা হয় না, বরং রিয়েল টাইমে সেটাকে ফটোশপ করা হয়। খুব দূরে নয়, আমাদের পশ্চিমের প্রতিবেশী পাকিস্তানের কথা বলছি। প্রায় 8 দশক ধরে পাকিস্তানের একটাই বার্নিং মিশন ছিল যে যা কিছু হও না কেন, শুধু ভারতীয় হয়েও না। আসিম মুনিরের মতো ফিল্ড মার্শালরা বারবার মনে করিয়ে দেন যে হিন্দু আর মুসলিম দুটো আলাদা, কারণ পাকিস্তানের নেতাদের সিংহাসন টিকে আছে পাকিস্তানের উন্নতির উপরে নয়, টিকে আছে বিশ্ব ব্যাংকের থেকে পাওয়া ভিক্ষে আর হিন্দু বিদ্বেষের ওপর। কিন্তু কি জানেন, ইতিহাসের দীর্ঘমেয়াদী খেলাটা কিন্তু ভীষণ মজার। আজ দেখতে পাচ্ছি যে পাকিস্তান ভুগছে একটা মারাত্মক আইডেন্টিটি ক্রাইসিসে। আজ যদি খবরের কাগজ থেকে সোশ্যাল মিডিয়ার স্ক্রিনের দিকে তাকান, তাহলে কি দেখতে পাবেন? দেখতে পাবেন যে পাকিস্তানের এলিট ইউনিভার্সিটিতে স্প্রিং ফেস্টিভ্যালের আড়ালে বিশাল সমস্ত হোলি উদযাপন হচ্ছে। দেখছেন গায়ে হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠানের টিকটক ভিডিও, যা এতটাই পারফেক্ট যে আপনি বুঝতেই পারবেন না ওটা একটা মুসলিম বিয়ে। হিন্দুদের মতো করে কন্যা বিদায় অনুষ্ঠানও হচ্ছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার, বউয়ের মাথাতে লালের বদলে সাদা সিঁদুর রেখে দেওয়া হচ্ছে মুসলিম বিয়েতে। লাহোরে শাস্ত্রীয় কত্থক নাচের চর্চা, যা এখন ইন্ডিজিনিয়াস পারফরমেন্স আর্ট হিসাবে পুনর্জন্ম নিচ্ছে। মনে রাখবেন, এই মাটি সবসময় সেই সত্যিটাকে মনে রাখে যা টেক্সট বুকগুলো মুছে ফেলার চেষ্টা করে। মহেঞ্জোদারোর পশুপতি সিলের কথাই বলুন, যাকে ব্রিটিশ হিস্টোরিয়ান স্যার জন মার্শাল প্রোটো শিবা আখ্যা দিয়েছেন, অর্থাৎ মহাদেব শিবার আদি রূপ। ধ্যানমগ্ন, চারপাশে বিভিন্ন জন্তু জানোয়ার, সব কিছু মিলিয়ে এই যে পশুপতি শিবের একটা স্পষ্ট ইঙ্গিত, সেটা ছিল কয়েক হাজার বছরের সনাতনী হিন্দু ঐতিহ্যের একটা জীবন্ত দলিল। কিন্তু মজার ব্যাপার হলো, পাকিস্তান এখন নিজের পাতার ট্র্যাপেই ফেসে গেছে। মহেঞ্জোদারোকে নিজেদের সংস্কৃতি বলে দাবি করতে চায়, কিন্তু মাটির নিচ থেকে যখন হিন্দুদের আরাধ্য দেবতা বেরিয়ে আসছে, তখন তাদের আরবীয় ঘিলুতে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এই রকম একটা টেন্স সিচুয়েশনে কমিক রিলিফ দিতে এগিয়ে আসছে পাকিস্তানের নতুন প্রজন্মের তথাকথিত ইতিহাসবিদরা। তারা বলছে এটা শিপটিপ কিছু নয়, জাস্ট একজন শিকারীর ছবি। কি করুন অবস্থা ভাবুন, আপনি চুরি করার চেষ্টা করছেন এমন একটা বাড়ির দলিলকে, যেই বাড়ির দেওয়ালে আপনি যাকে ঘেন্না করেন তার পূর্বপুরুষের ছবি টাঙানো। তারা সেই ছবির রংটাকে ফিকে করতে চাইছে, কারণ শিবকে মেনে নেওয়ার অর্থ যে পৃথিবীতে ইসলাম আসার বহু আগে এই মাটির ডিএনএতে ওং নমঃ শিবায় ধ্বনিত হতো। তারা সিন্ধু সভ্যতা চায়, সনাতনী উৎসবকে চায়, সনাতনী সংস্কৃতিকে চায়, কিন্তু এই সভ্যতার সনাতনী আত্মাকে ভয় পায়। তারা চায় এই পশুপতি সিল তাদের ট্যুরিজমের ব্রোশিওরে থাকুক, কিন্তু তারা চায় না যে বিশ্ববাসী জানুক যে কাশীতে সেই বিশ্বনাথ শিবের মন্দিরকে একদিন নির্মমভাবে গুড়িয়ে দিয়েছে তাদের পূর্বপুরুষরা। আরব মরুভূমিতে তো আর বসন্ত নেই, কিন্তু আজকের পাকিস্তান বসন্ত উৎসবে রং খেলতে চায়। কিন্তু যাকে ঘিরে এই বসন্ত উৎসব, সেই কৃষ্ণের জন্মভূমি মথুরা একদিন ইসলামিক বর্বরতার শিকার হয়েছিল। এটাই পাকিস্তানের ট্র্যাজেডি, যে আজ ইতিহাস চুরি করতে গিয়ে তারা দেখছে যে ছত্রে ছত্রে সনাতনের সিগনেচার। এখন তাই পাকিস্তান কি করছে? তারা হিন্দুদের সমৃদ্ধির মূল চাবিকাঠিটাকেই দিন দাহারে চুরি করার চেষ্টা করছে, যেটা হলো প্রাচীন ভারতের সাংস্কৃতিক ইতিহাস। তারা ম্যাপে দেখে যে মহেঞ্জোদারো আর হরপ্পা তাদের সীমানায়, আর অমনি চিৎকার করতে শুরু করে যে দেখুন, আমরা এই সিন্ধু সভ্যতার আসল উত্তরাধিকারী, ভারত তো নকল। ইতিহাসের পুরো রিব্র্যান্ডিং। পুরনো ন্যারেটিভ কী ছিল? আমরা ভারতের নোংরা পৌত্তলিক ইতিহাস থেকে সম্পূর্ণ আলাদা। আর নতুন ন্যারেটিভ, না না, আসলে সিন্ধু সভ্যতা আমাদের, তাই হিন্দু ধর্মের ভিত্তিটাও আমাদের। প্লিজ 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 আমাদের কিছু ট্যুরিজমের ডলার দিয়ে যান। কেউ যদি রিপ ভ্যান উইঙ্কেলের মতো 1947 সালের দেশভাগের সময় ঘুমিয়ে পড়তেন আর আজ ইসলামাবাদে হঠাৎ করে জেগে উঠতেন, তবে তার মনে হতো যে উপমহাদেশের এই বর্ডারগুলো বোধহয় একটা 79 বছরের পুরনো একটা প্র্যাঙ্ক।
যে রাষ্ট্রটি প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের শিকড়কে মুছে ফেলার চেষ্টা করেছে, তারাই এখন অদ্ভুতভাবে সেই শিকড়ের সাথে স্লো ড্যান্স করার চেষ্টা করছে। কেন? কারণ বলা যেতে পারে যে ইতিহাস জুড়ে যে একটা অনন্ত মহাজাগতিক রঙ্গমঞ্চ, সেখানে পাকিস্তান আজ একটা ক্লাউনের ভূমিকাতে, একটা টোটাল সিস্টেমেটিক এবং প্যারালাইজড আইডেন্টিটি ক্রাইসিস। আজ আলোচনা করব যে শেষে কি সনাতনী সংস্কৃতির খড়কুটোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে একটা ডুবন্ত জাতি। দত্ত টক্সে আমি আপনাদের সাথে প্রবাল দত্ত। চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। পাকিস্তান কেন হঠাৎ করে এই প্রাচীন হিন্দুত্বের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে তা বুঝতে হলে 1947 সালে হিন্দু মুসলিমের মধ্যে যে একটা আইডিওলজিক্যাল ডিভোর্স হয়েছে সেটাকে বুঝতে হবে। নতুন জন্ম নেওয়া পাকিস্তানের প্রতিষ্ঠাতারা বুঝতে পেরেছিলেন যে তাদের সামনে একটা বিশাল লজিস্টিক্যাল সমস্যা আছে। তাদের জমি আছে, পতাকা আছে, আলাদা পাসপোর্ট আছে, কিন্তু ন্যাশনাল সোলটার কোনো ঐতিহাসিক শিকড় নেই। তারা স্থানীয় ইতিহাস দাবি করতে পারেনি, কারণ সেই ইতিহাসের সঙ্গে তাদের যে আম্বিলিকাল কর্ডটা ছিল সেটাকে কেটেই পাকিস্তান ভূমিষ্ঠ হয়েছে। আর সেই হাজার বছরের ইতিহাস এই মহাদেশের মাটিতে প্রথিত, এখানকার মন্দিরে, সংস্কৃতিতে, ভাষাতে, এখানকার ধুলোতে, এখানকার পৌত্তলিকতাতে, যাকে তারা প্রত্যাখ্যান করেছিল। এই মাটি বারবার রক্তাক্ত হয়েছে, কিন্তু এখানকার লোকগাথাতে, উৎসবে, সঙ্গীতে, সাহিত্যে, সব কিছুতে রয়ে গেছে সেই সংস্কৃতির এক অনন্ত প্রবাহ। এই উপমহাদেশের ওপর ছুরি চালিয়ে পাকিস্তানের জন্ম তো হলো, কিন্তু যেই বাতাসে নিঃশ্বাস নিচ্ছে সেখানে মিশে আছে সনাতনী সংস্কৃতি। তার থেকে নিজেদেরকে আলাদা করবে কি করে? তাই পাকিস্তান রাষ্ট্র কি করলো? তারা মধ্যপ্রাচ্য থেকে একটা প্রি প্যাকেজড আইডেন্টিটি অর্ডার করার সিদ্ধান্ত নিল। তারা আরব সাগরের ওপারের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমরা এখন থেকে আরব। এটা ছিল একটা আলটিমেট কস্টিউম প্লে, আরব সেজে অভিনয় করে যাওয়ার একটা বালখিল্য প্রচেষ্টা। জিয়াউল হকের মতো ডিক্টেটররা শুধু পিনাল কোডকে ইসলামাইজড করেনি, তারা তাদের ল্যান্ডস্কেপকেও মরুভূমির আদলে বানানোর চেষ্টা করেছিল। ইসলামাবাদ, লাহোর, এই সমস্ত জায়গায় রাস্তায় রাস্তায় খেজুর গাছ লাগিয়েছিল, বোকার মতো এই আশায় যে যদি সিনারিটা রিয়াধের মতো দেখতে হয়ে যায় তাহলে মানুষ ভুলেই যাবে যে তাদের পূর্বপুরুষরা স্থানীয় নদীগুলোর দিকে মুখ করে একদিনকে প্রার্থনা করত। ট্র্যাডিশনাল খোদা হাফিজ বদলে গালফ অ্যাপ্রুভড আল্লাহ হাফিজ চালু করা হলো। কিন্তু রিলিজিয়ান সরিয়ে যদি আমরা কালচারের ডিএনএটা দেখি, তবে পাকিস্তানি কালচারের সাথে আরবদের মিল কোথায়? অ্যাবসলিউটলি নাথিং। আরব দেশে যান, তাদের খাবার, পোশাক আশাক, সামাজিক কাঠামো, সংস্কৃতি, সমস্ত কিছু দেখুন, তাদের সোশ্যাল ফ্যাব্রিক, ফ্যামিলি ডাইনামিক্স ইত্যাদি দেখুন। তারপর পাকিস্তানকে দেখুন, তাদের পোশাকে ভারতের শিল্প, খাবারে ভারতীয় মশলা, তাদের সঙ্গীতে ভারতের রাগরাগিনী। গালফের যে মরুভূমিকে পাকিস্তান নিজেদের সংস্কৃতির মক্কা বানাতে চেয়েছিল, সেই আরবের জলবায়ুতে কিন্তু আমাদের উপমহাদেশের মতো 6টা ঋতু নেই। সেখানে কোনো সবুজ বসন্ত আসে না, আর সেখানে মেঘ ভাঙা রোমান্টিক বর্ষা বলতেও কিছু নেই। সেখানে আছে শুধু অন্তহীন ধুলোবালি আর তপ্ত রোদ। কিন্তু পাকিস্তানি সঙ্গীত শিল্পীদের দেখুন, তারা যখন গলা খোলেন তারা কিন্তু কোনো মরুভূমির শুষ্ক গান গান না, তারা তানপুরা নিয়ে রেওয়াজ করেন বর্ষা কি বসন্তের গান। দিন শুরু করেন ভৈরব কি ভৈরবীতে, রাত শেষ হয় মালকোষের ধ্যানমগ্নতায়। কখনো শিবরঞ্জনীর উদাসী সুর, তো কখনো রাগ দুর্গার নিষ্পাপ আবেগ। অর্থাৎ রাষ্ট্র যখন ঘৃণা ছড়াচ্ছিল, তখন শিল্প সংস্কৃতির দুনিয়ায় চলছিল এক অদ্ভুত দ্বিচারিতা। মূর্তি ভেঙে ফেলা যায়, মন্দিরকে জ্বালিয়ে দেওয়া যায়, কিন্তু এই মাটিতে যে সুরের মূর্ছনা, তাকে কিভাবে পড়াবেন? পাকিস্তানের কিংবদন্তি গায়কদেরকে দেখুন, নুসরাত ফতেহ আলী খান থেকে শুরু করে মেহেদি হাসান। তারা কি গাইতে বাধ্য হচ্ছেন? হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, যা এই মাটির আধ্যাত্মিকতার উপর তৈরি। ইসলাম আসার বহু আগে লেখা বেদ উপনিষদ যদি হিন্দু ধর্মগ্রন্থ হয়, তাহলে ইসলাম আসার আগে তৈরি এই সমস্ত রাগরাগিনী কেন হিন্দু সঙ্গীত হবে না? প্রতিবার একজন পাকিস্তানি গায়ক যখন তার কণ্ঠ সাধনা করেন বন্দিশ গান, তখন তারা হিন্দু সঙ্গীত সাধনা করতে বাধ্য হন। সেই রাধাকৃষ্ণের প্রেম অথবা প্রকৃতি পুজো বা ঋতুর আরাধনা করতে বাধ্য হন, যা ছিল এই উপমহাদেশের হাজার বছরের সংস্কৃতির সাথে
অভিন্ন একটা স্পিরিচুয়াল ল্যান্ডস্কেপ, আর যেটাকেই ইসলাম বারবার আক্রমণ করেছে হাজার বছর ধরে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে তারা হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে ঘৃণা ছড়াতো, কিন্তু তার ঠিক পরেই এই শিল্পীদের গান বাজত। সেই সুরের ভেতর যে হিন্দু আধ্যাত্মিকতা থাকতো তাকে কে অস্বীকার করবে? আপনার উপাসনা পদ্ধতি মক্কার দিকে মুখ করে হতেই পারে, কিন্তু আপনার সঙ্গীত, নুসরাত ফতেহ আলী খান যখন গান গাইতেন তিনি তো আর আরবি বা তুর্কি স্টাইলে গাইতেন না, তিনি এই উপমহাদেশে সুরের কাঠামো ব্যবহার করতেন। বর্ডার একে জমিকে ভাগ করা যায়, কিন্তু সংস্কৃতি তাকে ভাগ করা যায় না। আমাদের মতোই পাকিস্তানিদের বিয়ে মানে কয়েকদিন ধরে একটা জমকালো হাই এনার্জি মিউজিক্যাল এক্সট্রাভ্যাগেঞ্জা, যেখানে ঢোলের তালে অথবা বলিউডের গানে নাচে সবাই বেদুইন আরবদের সাথে, যার কোনো মিল নেই। তো পাকিস্তানের এলিটরা চেয়েছিল খিলাফতের বংশধর হওয়ার মর্যাদা, কিন্তু যখন তারা গালফে যেত তখন তাদেরকে হারানো আরব ভাই হিসাবে অভ্যর্থনা জানানো হতো না, বরং তাদেরকে রফিক বা মিশকিন ইত্যাদি বলে ডাকা হতো। দক্ষিণ এশীয় মাইগ্রেন্ট লেবারারদের ডিফল্ট নাম। আসল আরবরা পাকিস্তানিদের দিকে তাকিয়ে সোজাসুজি বলেছিল, তোমরা মরুভূমি থেকে নও, তোমরা নকল আরব। ভাবুন কি ভয়ঙ্কর মানসিক ট্রমা! নিজেদের ঐতিহ্য ধ্বংস করে, প্রতিবেশীদের নিচু চোখে দেখে, নিজেদেরকে আরব রাজকুমার বলে দাবি করার পর আসল আরবরা যখন তাদের হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে ভিসার কাগজ চায়, তখন কেমন লাগে? আসুন এবারে দেখি এই ইম্পোর্টেড আইডেন্টিটি কীভাবে গায়ের জোরে তৈরি করা হয়েছিল। 19 শতকে স্যার সৈয়দ আহমেদ খানকে দেখুন। পাকিস্তানে স্যার সৈয়দকেই টু নেশন থিওরির আইডিওলজিক্যাল গডফাদার হিসাবে গণ্য করা হয়। তিনি ব্রিটিশ ভারতের পলিটিক্যাল ডায়নামিক্সটা দেখে বুঝেছিলেন যে মুসলিম আর হিন্দু দুটো আলাদা জাতি, তারা কখনো এক গণতান্ত্রিক ছাদের নিচে থাকতে পারবে না। কিন্তু তার এই আইডিয়াটার পেছনে কি ছিল? সেটা কিন্তু একদম স্পিরিচুয়াল ছিল না, ছিল অত্যন্ত রকম এলিটিস্ট। তিনি হিন্দি আর উর্দুকে সমান প্রশাসনিক মর্যাদা দেওয়ার বিরোধিতা করেছিলেন। হিন্দির মতো ভাষা যেগুলো সংস্কৃত থেকে জন্ম, সেগুলোকে তিনি ইনফিরিয়র বলে মনে করতেন। এই বিচ্ছিন্নতাবাদী আইডেন্টিটি গড়ে উঠেছিল একটা বিপজ্জনক ধারণার ওপরে যে আমরা স্থানীয় কালচারের থেকে সুপিরিয়র, তোমাদের ভাষা আমাদের ভাষা নয়, তোমাদের রিচুয়াল আমাদের রিচুয়াল নয়। তো 1947 সালে যখন পাকিস্তান তৈরি হলো, তখন নতুন দেশে স্বাভাবিকভাবেই সেখানকার মানুষদের ভাষা গ্রহণ করা উচিত ছিল, রাইট? রং। চরম হিস্টোরিক্যাল আয়রনি এটাই হলো যে নতুন পাকিস্তানের শাসকরা ব্রুটালি উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ক্যাচটা হলো যে 1947 সালে পাকিস্তানের 8% মানুষের মাতৃভাষা উর্দু ছিল না। উর্দু ছিল লখনৌ, দিল্লি, বিহার এখান থেকে আসা শিক্ষিত অভিবাসীদের বা মোহাজিরদের ভাষা। আসল পাকিস্তানিরা কথা বলতো বাংলায়, পাঞ্জাবিতে, সিন্ধিতে, পশতুতে বা বালুচিতে। জিন্নার সেই কুখ্যাত ভাষণের ক্লিপটা আশা করি সবাই দেখেছেন, যেখানে তিনি বিশাল জনতার সামনে বলছেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ক্যামেরার সামনে ছাত্রদের অসন্তোষ একটা চিরস্থায়ী মুহূর্ত হয়ে রয়ে গেছে। 1948 সালের মার্চ মাসে কায়েদে আজম ঢাকায় দাঁড়িয়ে একথা বলেছিলেন এমন একটা জনসংখ্যার সামনে যেখানে 56% মানুষ বাংলায় কথা বলতো, এবং বললেন যে যারা উর্দুর বিরোধিতা করবে তারা রাষ্ট্রদ্রোহী। এই ঔদ্ধত্যের মাত্রাটা দেখুন। যে রাষ্ট্রটি সংখ্যালঘু অধিকারের দোহাই দিয়ে তৈরি, তারা নিজেদেরই সংখ্যাগরিষ্ঠকে বলে দিল যে তাদের মাতৃভাষা দ্বিতীয় শ্রেণীর। রাষ্ট্র মনে করত ইসলামী একমাত্র ফেভিকল যাই ভিন্ন ভাষাভাষী মানুষদের এক করে রাখবে। সবাই আমদানি করা ভাষায় কথা বলবে, আমদানি করা সংস্কৃতিকে আপন করে নেবে। তারা পাঞ্জাবি পরিচয় মুছতে চেয়েছে, সিন্ধি সাহিত্য দমন করতে চেয়েছে, বাংলার ভাষা আন্দোলনকে গুলি করে স্তব্ধ করতে চেয়েছে। রাষ্ট্র তার নিজের জনগণকেই বলেছিল, তোমার আঞ্চলিক পরিচয় একটা রিলিজিয়াস হ্যাজার্ড। খাঁটি পাকিস্তানি হতে হলে তোমাকে আমদানি করা ভাষায় কথা বলতে হবে এবং ভান করতে হবে যে তোমাদের পূর্বপুরুষরা আরব বা তুর্কি থেকে এসেছে। পাকিস্তানের ভিত্তি একটা মিথ্যার উপর দাঁড়িয়ে, যেটা হলো যে উত্তর পশ্চিম অঞ্চলের প্রত্যেক মুসলমানই এই নতুন রাষ্ট্রে যোগ দেওয়ার জন্য একেবারে আকুল হয়ে উঠেছিল। বলতে গেলে ইচ্ছার বিরুদ্ধে জমি দখল করে পাকিস্তানের জন্ম। পাখতুন এবং বালুচদের কথা বলি।
তারা লখনৌ বা দিল্লির টেবিলে বসে ধর্মীয় রাষ্ট্রের স্বপ্ন দেখছিল না। তাদের নিজস্ব প্রাচীন ট্রাইবাল কোড, ভাষা, আঞ্চলিক ইতিহাস ছিল, যার সাথে উর্দুভাষী অভিজাতদের এলিটিজমের কোনো কিছুই খাপ খায় না। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের কথা বলুন, পাখতুনদের সবচেয়ে বড় নেতা খান আব্দুল গফর খান বা বাচা খান, যিনি মহাত্মা গান্ধীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন, দেশ বিভাগের চরম বিরোধী ছিলেন। তিনি জানতেন যে ধর্মীয় পতাকার আড়ালে রাষ্ট্র গড়া মানেই স্বৈরতন্ত্রী শাসনের একটা শর্টকাট। ব্রিটিশরা যখন অত্যন্ত বিতর্কিত গণভোটের আয়োজন করে, বাচা খানের আন্দোলন সেটাকে সম্পূর্ণ বয়কট করেছিল। তারা চেয়েছিলেন যে হয় স্বাধীন পাখতুনিস্তান অথবা অখণ্ড ভারতের অংশ হোক, কিন্তু লাহোর বা করাচি থেকে শাসিত রাষ্ট্র কিন্তু যেন না হয়। কিন্তু সেটা যখন হলো না, তখন বাচা খান বলেছিলেন যে তোমরা আমাদেরকে নেকড়ের মুখে ছেড়ে দিয়েছো। আর বালুচিস্তান, এটা সাম্রাজ্যবাদী ধূর্ততার একটা চূড়ান্ত উদাহরণ। কালাতের প্রিন্সলি স্টেট 1947 সালের 11ই আগস্ট স্বাধীনতার ঘোষণা করেছিল, পাকিস্তান জন্মের 3 দিন আগে। তাদের পার্লামেন্ট স্পষ্টভাবে পাকিস্তানের সাথে যোগ দিতে অস্বীকার করেছিল। তো পাকিস্তান কিভাবে বালুচিস্তান পেল? কূটনীতি দিয়ে নয়, বন্দুকের নল দিয়ে। রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশদের দরকার ছিল ওই অঞ্চলে একটা ওবিডিয়েন্ট মিলিটারি আউটপোস্টের। স্বাধীন বালুচিস্তান সেটা কোনোদিন হতে রাজি হবে না, কিন্তু পাকিস্তান সেটা খুব সহজেই রাজি হয়ে যাবে। 1948 সালের মার্চ মাসে পাকিস্তানের সেনাবাহিনী কালাতে প্রবেশ করে কালাতের খানকে জোর করে অ্যাকসেশন পত্রে সই করা এবং রাতারাতি বালুচিস্তানকে গিলে ফেলে পাকিস্তান, যা ছিল প্রায় বাকি পাকিস্তানের আয়তনের অর্ধেক আর সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তারা ধর্মের নামে সবাইকে গ্রাস করলো, চিৎকার করলো মুসলমান কখনো মুসলমানের থেকে আলাদা হতে পারেন না। কিন্তু কি জানেন, আপনি জোর করে মানুষকে বর্ডারের ভেতরে ঢোকাতে পারেন, কিন্তু আইডেন্টিটি সেটাকে ভেতরে ঢোকাতে পারবেন না। 79 বছর পর বালুচ এবং পাখতুনরা কিন্তু সেই আর্টিফিশিয়াল উর্দু ইসলামিক মোল্ডটাতে মিশতে অস্বীকার করছে। বালুচ লিবারেশন আর্মি এবং বিভিন্ন পাখতুন জাতীয়তাবাদী আন্দোলন শুধু স্থানীয় উন্নয়নের দাবিতে লড়ছে না, তারা পূর্ণ স্বাধীনতার দাবি করছে। তারা শুধু সামরিক চেকপোস্টে হামলা করছে না, তারা পাকিস্তানের আইডিওলজিক্যাল কোডটাকেই ভেঙে দিচ্ছে। তাদের প্রতিটা বিদ্রোহ এটাই চিৎকার করে বলছে যে তোমাদের ধর্মীয় পরীক্ষা ব্যর্থ, আমরা তোমরা নই। এবারে জনগণের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে তাদের অতীত নিয়ে সার্জিক্যাল লোবোটমি করতে হয়, আর এই কাজ পাকিস্তানের স্কুল কারিকুলামে সবচেয়ে নিষ্ঠুরভাবে করা হয়। রাষ্ট্র নিয়ন্ত্রিত টেক্সট বুকের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে একটা অল্টারনেট রিয়েলিটির ভেতরে রাখা হয়। সেখানে ইতিহাস লিনিয়ার নয়, সেখানে মনুষ্য প্রজাতির জন্মের পরেই ইতিহাসের একটা অন্ধকার শূন্যতা, যা হঠাৎ করে আলো পায় 712 খ্রিস্টাব্দতে। ভাবুন তো, 1000 বছরের মেধার ইতিহাস, পাঞ্জাবের তীরে ঋগ্বেদের রচনা, তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয় যেখানে চাণক্য অর্থশাস্ত্র লিখেছিলেন এবং পাণিনি সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য সব কিছু পাকিস্তানের ছাত্রদের মাথা থেকে উবিয়ে দেওয়া হলো একদম কর্পূরের মতো। কেন? কারণ তক্ষশিলা বৈদিক শিক্ষার কেন্দ্র ছিল। এটা স্বীকার করলে তো আর চলবে না, স্বীকার করলে মেনে নিতে হবে যে আধুনিক পাকিস্তানিদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, যারা পৃথিবীকে বিজ্ঞান এবং দর্শন উপহার দিয়েছিল। বরং টেক্সটবুকগুলো বলে যে রাজা দাহির ছিল একজন প্রি হিস্টোরিক সময়ের রাজা, নিষ্ঠুর, অত্যাচারী, আর কাসিম ছিল কিশোর ত্রাণকর্তা। ইতিহাসকে হিন্দু ও মুসলিমের একটা চিরস্থায়ী দ্বন্দ্ব হিসাবে দেখানো হয়েছে, যেখানে হিন্দুত্ব মানেই সব সময় একটা ডার্ক এবং ব্যাকওয়ার্ড আইডিয়া। এই শিক্ষা একটা গভীর মনস্তাত্ত্বিক ক্ষত তৈরি করেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। নাগরিকদের বারবার শেখানো হয়েছে যে তাদের চারদিকে ছড়িয়ে থাকা মন্দিরগুলোকে, ভেঙে পড়া মূর্তিগুলোকে, সভ্যতার ধ্বংসাবশেষগুলোকে সন্দেহের চোখে দেখতে। তারা তাদের সেই পূর্বপুরুষকে ঘৃণা করতে শিখেছে যারা তাদের ইতিহাসকে তৈরি করেছে, আর নিজেদেরকে বহিরাগত বর্বরদের উত্তরাধিকার হিসাবে ভাবতে শুরু করেছে যারা তাদের ইতিহাসকে ধ্বংস করেছে। দশকের পর দশক ধরে পাকিস্তানের এলিটরা মিথ্যা বিশ্বাসে ছিল যে ধর্মই একমাত্র ফেভিকল। তারা ভেবেছিল যে পাঞ্জাবি জেনারেল আর বাঙালি কৃষক
একই জাতি, কারণ তারা মুসলিম। এরপর এলো 1971। বাংলাদেশের জন্ম শুধু পাকিস্তানের সামরিক বিপর্যয় ছিল না, এটি একটা ছিল টু নেশন থিওরির কবর। যখন একটা হিন্দু রাষ্ট্র ভারত ইসলামিক পাকিস্তানের কবল থেকে আরেক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন করলো, তখন পাকিস্তানের আইডিওলজিক্যাল মেরুদণ্ডটাই ভেঙে গেল। মুসলিম পরিচয় চিরকালের জন্য বাংলাদেশিদেরকে পাকিস্তানি করে রাখতে পারল না। এরপর ইসলামাবাদের আতঙ্কটা একবার ভাবুন। তারা শুধু অর্ধেকের বেশি জনসংখ্যাই হারায়নি, তাদের অস্তিত্বের ফান্ডামেন্টাল লজিকটাকেই হারিয়ে ফেলেছিল। এরপর থেকে তারা আর কোনো ভুল করার সাহস পায়নি। তারা ভারতের প্রতি ঘৃণাকে তাদের একটা জাতীয় ধর্মে পরিণত করেছে। মনে করেছে ভারতকে যদি আজন্ম শত্রু হিসাবে দেখানো না যায়, তবে পাকিস্তান নামের এই কাচের ঘরটা ভেঙে চুরচুর হয়ে যাবে। ফাস্ট ফরওয়ার্ড টু টুডে, পাকিস্তান আজ এক ভয়ঙ্কর উপলব্ধিতে পৌঁছেছে। তারা বুঝেছে যে ইসলাম দিয়ে রাষ্ট্র ভেঙে ফেলা যায়, কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র গড়ে তোলা যায় না। একটা ভঙ্গুর দেশকে জুড়তে লাগে একটা সাংস্কৃতিক শিকড়, আর বিদেশ থেকে ধার করা আইডেন্টিটি মানে মরুভূমির মরীচিকা ছাড়া আর কিছু না, যা শুকিয়ে গেলে ধুলো ছাড়া কিছুই পড়ে থাকে না। আজ পাকিস্তান ভারতের দিকে তাকায় আর তাদের মনের ভেতর জ্বলে ওঠে ঈর্ষার আগুন। আধুনিক ভারত মাল্টি ট্রিলিয়ন ডলার অর্থনীতি, টেকনোলজির পাওয়ার হাউস, ইতিহাসকে মুছে ফেলেনি, বরং প্রাচীন সভ্যতায় গর্বিত, পৃথিবীর সর্বত্র সবচেয়ে সফল, ওয়াল স্ট্রিট থেকে সিলিকন ভ্যালি। আর তার সাথে আজকের পাকিস্তানকে দেখুন, ভিক্ষা করে দিন চলে। স্টেট ম্যানুফ্যাকচার্ড আরব আইডেন্টিটি সম্পূর্ণ কোলাপস করে গেছে। ভারত যেখানে মেধা রপ্তানি করে সারা পৃথিবীতে, পাকিস্তান রপ্তানি করে সন্ত্রাসবাদ। ভারতের মুখ কারা? সারা পৃথিবী জুড়ে ভারতীয় ডাক্তার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যাংকার ইত্যাদিরা। পাকিস্তানের মুখ আরব দুনিয়া থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকা, সর্বত্র রাস্তা জুড়ে পাকিস্তানি ভিখিরির দল। মাইক্রোসফট থেকে গুগল সমস্ত কোম্পানি চালায় ভারতীয় হিন্দুরা, পাকিস্তানিরা চালায় গ্রুমিং গ্যাং। একদিনের আরবীয় সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে জন্ম নেওয়া পাকিস্তান আজ ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। পাকিস্তান যখন বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে বলে যে পুরো সিন্ধু সভ্যতাটাই তাদের পৈতৃক সম্পত্তি, তখন তারা আসলে জিওগ্রাফি আর আর্কিওলজির একেবারে ডাবল মার্ডার করে ফেলে। তাদের মনে করিয়ে দেওয়া দরকার যে সিন্ধু সভ্যতা মানে কিন্তু শুধু মহেঞ্জোদারোর ওই দুটো ঢিবি নয়। আজকের আধুনিক আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস প্রমাণ করেছে যে সিন্ধু সভ্যতার বৃহত্তম এবং সবচেয়ে বিস্তৃত সাইটগুলো আসলে ভারতের মাটিতেই কিন্তু অবস্থিত। হরিয়ানার রাখিগড়ি আয়তনের দিক দিয়ে মহেঞ্জোদারোর থেকে অনেক বেশি, গুজরাটের ধোলাভিরা, লোথাল, লিস্টের কোনো শেষ নেই। পাকিস্তান আদতে এক টুকরো ম্যাপ নিয়ে পুরো সভ্যতার মালিকানা দাবি করার একটা সস্তা চেষ্টা করছে। অপরদিকে এই সভ্যতার গৌরব আজ ভারতকে কোথায় নিয়ে গেছে দেখুন। ভারত আজ তার প্রাচীন ঐতিহ্যকে একটা মাল্টি বিলিয়ন ডলারের কালচারাল ট্যুরিজম ইকোনমিতে রূপান্তরিত করেছে। কুম্ভ মেলা আজ বিশ্বের বৃহত্তম মানব সমাগম, যা দেখতে আন্তর্জাতিক গবেষক ও পর্যটকদের ঢল নামে। অযোধ্যার রাম মন্দির এবং গুজরাটের সোমনাথ মন্দির আজ বিশ্বব্যাপী আধ্যাত্মিক আকর্ষণের কেন্দ্রবিন্দু। হলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে সিলিকন ভ্যালির টাইকুনরা আজ মনের শান্তির খোঁজে ঋষিকেশের গঙ্গার তীরে এসে হাতজোড় করে বসে থাকছেন। ভারত তার হাজার বছরের প্রাচীন আত্মাকে পুঁজি করে গ্লোবাল ট্যুরিজম রেভিনিউ জেনারেট করছে। তো আজ ভারতের এই বিশাল সাংস্কৃতিক প্রাচুর্য দেখে পাকিস্তান হিংসে জ্বলবে না তো কে জ্বলবে? তারা ভারতের ঐতিহ্যকে বলতে গেলে শপলিফট করছে, কারণ তারা বুঝেছে যে তাদের এই ফেক আইডেন্টিটির বিশ্ববাজারে কোনো দাম নেই। তারা চায় সিন্ধু সভ্যতার আভিজাত্য, কিন্তু তারা অস্বীকার করে যে সেই সভ্যতার দার্শনিক এবং সাংস্কৃতিক নদীটা আজ ভারতে প্রবাহিত। কিন্তু এই মাটি তো কখনো মিথ্যে কথা বলে না। পাকিস্তান যাত্রা শুরু করেছিল একটাই চ্যালেঞ্জ নিয়ে, যে আমরা আলাদা। তারা বিলিয়ন ডলার খরচা করেছে, বই লিখেছে, ইতিহাস বদলেছে, শুধু এটাই প্রমাণ করতে যে তারা বাগদাদ বা দামাস্কাসের উত্তরসূরি। কিন্তু ৮০ বছর পরে এই মাটি এখন আয়না হয়ে আজ তাদের নির্মম সত্য দেখাচ্ছে। আপনি মাটিতে রক্ত দিয়ে লাইন টানতে পারেন, নতুন পাসপোর্টও ছাপতে পারেন, প্রতি জুম্মাবারে পাঠ্য বই বদলে ফেলতে পারেন, কিন্তু আপনার ডিএনএকে বদলাতে পারবেন না, আর আপনার অতীতকে কখনোই ভাগ করতে পারবেন না। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ।
এই ধরনের প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অনুরোধ করব লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরের দিন। নমস্কার, ভালো থাকবেন।